স্বাগত আপনাকে হোক গল্পের এই সন্ধেবেলা ঘিরে রহস্যে মোড়ানো যাত্রায়। আজ আমরা হাঁটব প্ল্যাটফর্মের ধারে এক অদ্ভুত শীতল জগতে, যেখানে পরে থাকে একটা লাল রঙের জ্যাকেট, নাম্বার 17। সেই জ্যাকেট কেউ পরে নিলেই বদলে যায় তার চারপাশের মানুষ, তার কথা বলার ভঙ্গি, এমনকি নিজের ছায়াটাও। কিন্তু কেন? কে ফেলে গেছে এই জ্যাকেটটা? এ কি শুধুই এক জ্যাকেট, নাকি তার ভিতরে লুকিয়ে আছে এক প্রেতাত্মার অপেক্ষা? গল্পটা যত এগোবে, সময়ের সঙ্গে সঙ্গে খুলে যাবে কিছু পুরনো তালা, আর সেই তালার ওপারে লুকিয়ে আছে মৃত্যু, অভিশাপ আর এক অদৃশ্য রেলকর্মীর কান্না। আপনার যদি সাহস থাকে, তাহলে চোখ বন্ধ করে কল্পনা করুন সেই রেলওয়ে ওয়েটিং রুমের ঠান্ডা চেয়ারগুলো, কারণ গল্পটা এখন শুরু হতে চলেছে। জ্যাকেট নাম্বার 17। পূর্ব রেলের এক পুরনো স্টেশন, সুলতানপুর। রোজ হাজার হাজার মানুষ আসে যায়, কেউ দাঁড়ায়, কেউ ছুটে চলে, আবার কেউ চুপচাপ অপেক্ষা করে একঘেয়ে ট্রেনের ধ্বনির মাঝে নিজের যাত্রার ডাক পাওয়ার জন্য। কিন্তু এই স্টেশনের সবচেয়ে নির্জন আর উপেক্ষিত জায়গাটা হলো তার ওয়েটিং রুম। একতলায় প্ল্যাটফর্ম নাম্বার 2-এর ঠিক পাশে, ধূসর দেওয়ালে ধুলো জমা, ছাদের ফ্যান কখনো চলে না, আর ভেতরের চেয়ারে বসে থাকা লোকেদের মুখে সবার একই অভিব্যক্তি, অপেক্ষা। সেই ওয়েটিং রুমে এক শীতের সন্ধ্যায়, যখন বাইরের বাতাসে ঠান্ডা আর কুয়াশা দুটোই ছড়িয়ে পড়ছিল, তখন হঠাৎই দেখা যায় একটা লাল জ্যাকেট পরে আছে এক কোণে, চেয়ারের উপর। জ্যাকেটটা নতুন নয়, আবার পুরনোও না। তার রং যেন এক অদ্ভুত টকটকে লাল, যেটা অন্ধকারেও চোখে পড়ে। জ্যাকেটের কাঁধে একটা ছোট করে লেখা ছিল নাম্বার 17। কেউ জানে না কে ওটা রেখে গেছে, আশেপাশে কেউ দাবি করলো না সেটা তাদের। আবার কেয়ারটেকারও জানালো আগে ওটা কখনো দেখেনি। ধীরে ধীরে রাত গড়ালো, আর সেই জ্যাকেটটা থেকেই এলো একা, নিঃসঙ্গভাবে। অনেকেই তাকিয়ে দেখছিল, কিন্তু কেউ ছুঁয়ে দেখার সাহস করল না। সেদিন রাত প্রায় 10:30টার সময় ঢুকেছিল এক তরুণ, নাম প্রান্তিক। সে কলকাতা থেকে ফিরছিল, যাবে ছোটনগর গ্রামের দিকে। ট্রেন লেট, ঘন্টা 3-এর বিরতি। ঠান্ডায় কাঁপতে কাঁপতে ওয়েটিং রুমে ঢুকেই ওর চোখ আটকে যায় সেই লাল জ্যাকেটটায়। প্রথমে শুধু তাকিয়েছিল, তারপর একবার দেখে নিল কেউ আশেপাশে আছে কিনা। যেহেতু কিছুক্ষণ আগেই কেয়ারটেকার বেরিয়ে গিয়েছিল বাইরের চায়ের দোকানে, আর রুমের বাকি 2-3 জন ঘুমন্ত, প্রান্তিক ধীরে ধীরে এগিয়ে যায় জ্যাকেটটার দিকে। সে ভাবছিল, ঠান্ডা কমাতে যদি একটু পরে, তাহলে ক্ষতি কি? কেউ তো নেই যে কিছু বলবে। সে হাত বাড়িয়ে ছুঁয়েই বোঝে জ্যাকেটটা বেশ গরম, কল্পনার থেকেও বেশি আরামদায়ক মনে হয়। এক মুহূর্ত দোনামোনা করার পর সে সেটা গায়ে চাপিয়ে নেয়, আর ঠিক তখনই শুরু হয় গল্পটা। প্রথম অনুভব, অদ্ভুত এক শীতলতা পিঠ বেয়ে নেমে গেল। বাইরে এত ঠান্ডা, অথচ জ্যাকেটের ভেতরে যেন কেউ শ্বাস নিচ্ছে। সে ভাবল হয়তো নিজের টেনশনের জন্য এসব কল্পনা করছে, কিন্তু না। ধীরে ধীরে সে বুঝতে পারে রুমের অন্য লোকগুলো একদম চুপচাপ হয়ে গেছে, যেন ঘুমন্ত নয়, বরং সময় থেমে গেছে। দেয়ালের ঘড়িটার কাঁটা এক জায়গায় দাঁড়িয়ে পড়েছে 10:41। হাওয়ার শব্দ, পাখির ডাক, ট্রেনের দূর গর্জন, সব যেন থেমে গেছে।
আর হঠাৎ প্রান্তিক অনুভব করল ওয়েটিং রুমের আয়নায় দেখা যাচ্ছে না তার প্রতিবিম্ব, বরং কারো অন্য একজনের মুখ। এক বৃদ্ধ, যার গায়ে সেই একই লাল জ্যাকেট, আর তার চোখ থেকে গড়াচ্ছে লালচে জল। প্রান্তিক এক ঝটকায় মুখ ফিরিয়ে নিল আয়নার দিক থেকে। সে চোখ কচলালো, গভীর নিঃশ্বাস নিল, আবার তাকালো। এইবার তার নিজেরই প্রতিবিম্ব দেখা যাচ্ছে, কিন্তু শরীরের মধ্যে যেন কিছু একটা চেপে বসেছে, এক অদৃশ্য ভার। চারপাশটা অস্বাভাবিক শান্ত, অতিরিক্ত নিঃশব্দ। সে কানে হাত দিয়ে শুনতে চেষ্টা করলো কোনো শব্দ আসছে কিনা। না, সব নিঃশব্দ। এমনকি দূরের ট্রেনের রেল লাইনের কম্পনটুকুও অনুপস্থিত। সে চেয়ারের এক কোণে বসে পড়ল। বুকের ভিতর ধরপড়ানি বাড়ছে। হঠাৎ তার মনে পড়ল, জ্যাকেটটা খুলে ফেললেই হয়তো এই অদ্ভুত অনুভূতি কেটে যাবে। কিন্তু তার হাত যেন নড়ে না। জ্যাকেটটা যেন আটকে গেছে শরীরের সাথে, কাঁধে, বাহুতে, গলায়। সে টানতে চেষ্টা করলো, কিন্তু বোঝা গেল কাপড়টা যেন শরীরের চামড়ার সাথে একীভূত হয়ে গেছে। ঠিক তখনই কানে আসে খুব নিচু স্বরে কেউ ফিসফিস করে বলছে, মাথার দিকটা ঠিক করিস, বাঁ কাঁধ একটু নামা। ওটাই আমার মতো, ঠিক তেমনি পড়িস। প্রান্তিক চমকে ওঠে, চারপাশে তাকালো। রুমে থাকা অন্য 2-3 জন আগে ঘুমন্ত ছিল, এখন তারা নিশ্চল। একজনের মাথা হেলে পড়েছে, আর একজন চেয়ার থেকে আধখানা নিচে ঝুলে আছে, আর তৃতীয় জন যেন একদম পাথরের মতো বসে আছে, চোখ খোলা, তবু ফোকাসহীন। তাদের কারো গায়েই কোনো নড়াচড়া নেই। প্রান্তিক উঠে দাঁড়াতে চেষ্টা করল, কিন্তু তার পা যেন বরফ হয়ে গেছে। তার চেতনায় একটার পর একটা ছায়াচিত্র ভেসে উঠছে। একটি লোক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, গায়ে সেই লাল জ্যাকেট, চোখে ধোঁয়াটে চশমা, মুখে বিষণ্ণতা, আর কানের কাছে একটা রেডিও বাজছে, পুরনো বাংলা ট্র্যাক, একদিন তুমি চলে যাবে আমায় ফেলে। সে বোঝে না এইসব কোথা থেকে মাথায় আসছে, বা কার এই স্মৃতি। ধীরে ধীরে দৃশ্যগুলো আরও পরিষ্কার হতে শুরু করে। লোকটা রেলকর্মী, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চা খাচ্ছে। তারপর হঠাৎ পেছন থেকে কেউ ধাক্কা দেয়। ট্রেন ঢুকছে তখনই, আর সে পড়ে যায় লাইনের উপর, মুহূর্তেই নিথর। তারপর যেন একটা বাচ্চা ছেলে সে জ্যাকেটটা তুলে নেয়, ছেঁড়া রক্তাক্ত কাপড়। প্রান্তিকের মাথায় যেন হাতুড়ির মতো শব্দ বাজে। তুই আমার স্মৃতি নিয়েছিস, তোর দায়িত্ব এখন তা ফিরিয়ে দেওয়া। সে চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোয় না। ঠান্ডায় নয়, ভয়ে নয়, বরং একটা অভিশপ্ত দায়বদ্ধতা তার কণ্ঠ আটকে গেছে। সে আবার আয়নার দিকে তাকায়। এইবার তার নিজের চেহারার বদলে জ্যাকেট পরা সেই রেলকর্মীর মুখ স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু চোখে শূন্যতা। আয়নার ভিতর থেকে সেই মুখ ফিসফিস করে বলছে, দেখিস তোর আশেপাশের লোকেরা কেমন বদলে যায় এখন। প্রান্তিক আচমকা রুমের অন্য দিকের দিকে তাকায়। আগে যেখানে নিশ্চল বসে থাকা লোকগুলো ছিল, এখন তারা উঠে দাঁড়িয়ে পড়েছে, কিন্তু তারা স্বাভাবিক না। চোখের পাতা নড়ে না, মুখে কোনো অভিব্যক্তি নেই, আর চলাফেরা করছে একরকম ঘড়ির মতো, যেন কেউ নির্দেশ দিয়ে চালাচ্ছে তাদের। একজন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, হাতে ধরা প্যাকেটটা
হঠাৎ খুলে পড়ে যায়। ভেতরে কিছু নেই, তবু সে কুড়িয়ে নিচ্ছে আর রেখে দিচ্ছে বারবার, এক নিরলস চক্রে। প্রান্তিকের গলা শুকিয়ে আসছে, তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে, কিন্তু মনটা জেগে আছে। সে অনুভব করে কেউ তার কানে কানে বলছে, একবার স্টেশন মাস্টারের ঘরে যা, সব উত্তর পেয়ে যাবি, কিন্তু সাবধান, ওরা চাইবে না তুই পৌঁছাস। এই কথা শুনেই প্রান্তিক আচমকা উঠে দাঁড়ায়, হোঁচট খেতে খেতে দরজার দিকে এগোয়। জ্যাকেটের পকেটে হাত দিলে একটা কিছু কাগজের মতন ঠেকে। সে সেটা বার করে দেখে, এক পুরনো আইডি কার্ড, নাম লেখা হরিশ মল্লিক, স্টেশন অ্যাসিস্ট্যান্ট, সুলতানপুর, মৃত 2004। নিচে বড় করে লাল কালি দিয়ে লেখা, গায়েব হওয়ার আগে শেষবার দেখা গিয়েছিল প্ল্যাটফর্ম 4-এ। এইবার আর কোনো সন্দেহ থাকে না প্রান্তিকের মনে। এই জ্যাকেটটা, এই স্মৃতিগুলো, এই রেল স্টেশনের ভয়াবহ নিস্তব্ধতা, সব কিছু একে অপরের সঙ্গে যুক্ত। এবং এখন এই অভিশপ্ত স্মৃতির ভার তাকে বইতেই হবে, যতক্ষণ না সে শেষ করে সেই অর্ধেক কাজ, যা অসম্পূর্ণ থেকে গেছে 20 বছর আগে। প্রান্তিক ধীরে ধীরে ওয়েটিং রুমের দরজা ঠেলে বাইরে বেরোলো। দরজার হ্যান্ডেলটা বরফ শীতল, যেন বহুদিন কেউ হাত লাগায়নি। বাইরে বেরোতেই সে অনুভব করল স্টেশনের বাতাসে কেমন একটা ঘনতা। স্টেশন চত্বর প্রায় নির্জন, অথচ কোথাও কোথাও হঠাৎ হঠাৎ ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে, কিন্তু কোনো ট্রেন চোখে পড়ছে না। দূরে প্ল্যাটফর্ম 4-এর দিকটা অন্ধকারে ঢাকা। প্রান্তিক সেই দিকেই এগোতে লাগলো। পা ফেলার শব্দ যেন ধাতব প্লেটের উপর ঘুরে ফিরে আসছে। একটা, দুটো, তারপর 3টে, যেন তার পেছনেও কেউ হাঁটছে। সে পিছন ফিরে তাকায়, কেউ নেই। তার হাত এখনো পকেটে, আইডি কার্ডটা শক্ত করে ধরে রেখেছে। হরিশ মল্লিক, এই নামটা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। 2004 সালে কেউ প্ল্যাটফর্মে হারিয়ে যায়? কেন? কিভাবে? এবং তারপর এত বছর ধরে সেই জ্যাকেটটা কেমন করে ঘুরে বেড়ালো স্টেশনে? সে একবার ভাবলো জ্যাকেটটা খুলে রেখে দৌড়ে পালিয়ে যাবে, কিন্তু ভেতরে কোনো শক্তি যেন তাকে চালিত করছে। বলার মতো না, কিন্তু অনুভব করা যাচ্ছে। হঠাৎ সে থমকে দাঁড়ালো। তার সামনে একজন বৃদ্ধ স্টেশন কর্মচারী, ফতুয়া পায়জামা পরা, একপাশে বসে বিড়ি ধরাচ্ছে। বৃদ্ধ লোকটা চোখ তুলে চাইল, কিন্তু একেবারে ফাঁকা দৃষ্টিতে। তারপর হঠাৎ বলে উঠল, তুই বুঝি তার খোঁজে এসেছিস? প্রান্তিক কেঁপে উঠল। কে? বৃদ্ধ লোকটা বিড়ির ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, হরিশ মল্লিক, জ্যাকেট নাম্বার 17-এর মালিক। স্টেশনের মানুষ ছিল, কিন্তু স্টেশনই তাকে ফিরিয়ে দেয়নি। প্রান্তিক হকচকিয়ে গেল। মানে? বৃদ্ধ নিঃশব্দে উঠে দাঁড়ালো। তারপর হেঁটে যেতে যেতে বলল, প্ল্যাটফর্ম 4-এ যা, যেখানে ট্রেন আসে না, তবু পা ফেললে শুনতে পাবি তার গতি। সময়ের বাইরে দাঁড়িয়ে আছে কিছু যাত্রী, তাদের মধ্যে একজন তোর অপেক্ষায়। কথা শেষ হওয়ার আগেই সে হাওয়ার মতো মিলিয়ে গেল অন্ধকারে। প্রান্তিক বুক চেপে ধরে এক ধাক্কায় এগিয়ে চলল প্ল্যাটফর্ম 4-এর দিকে। সেই জায়গাটা স্টেশনের একটু দূরে। অল্প আলো পড়ে, দুটি জীর্ণ বাতি কাঁপতে কাঁপতে কোনো মতে জ্বলছে। প্রান্তিক প্ল্যাটফর্মে পা দিতেই আশ্চর্যভাবে চারপাশে কুয়াশা জমতে শুরু করলো। কুয়াশার ভেতর দিয়ে
একটা হালকা ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু দৃশ্যমান নয় কিছুই। হঠাৎ সে টের পেল তার পাশে কেউ দাঁড়িয়ে। ধীরে ধীরে মুখ ঘুরিয়ে দেখে একজন রেলকর্মী দাঁড়িয়ে আছে। লাল জ্যাকেট, ধূসর মুখ, ঠোঁটে অল্প হাসি। প্রান্তিক যেন বোবা হয়ে গেল। লোকটা বলল, এতদিনে কেউ এসেছে? জ্যাকেট নাম্বার 17 তোর গায়ে মানিয়েছে বেশ। প্রান্তিক কাঁপতে কাঁপতে বলল, তুমি হরিশ মল্লিক? লোকটা মাথা নাড়ল। ছিলাম, এখন আর কিছুই না, শুধু এক স্মৃতি। কিন্তু তুই তো এখন আমার জায়গায়, বুঝিস? না না, আমি এই জ্যাকেটটা খুঁজে পেয়েছিলাম ওয়েটিং রুমে। লোকটা চোখ মেলে তাকালো। এবার তার চোখ দুটো কালো, যেন শূন্যতার কুঁয়ো। সবাই পায়, কেউ ইচ্ছা করে, কেউ না বুঝে। কিন্তু এই জ্যাকেট কারো কাছেই চিরকাল থাকে না। কেউ না কেউ ফিরে আসে, না হয় থেকে যায়। এই বলে সে প্রান্তিকের কাঁধে হাত রাখে। সেই স্পর্শটা যেন হিমবাহের মতো ঠান্ডা, অথচ ভেতরটা পুড়ে যাচ্ছে আগুনে। মুহূর্তের মধ্যে সব অন্ধকার হয়ে আসে প্রান্তিকের চোখে এবং সে পড়ে যায় ট্র্যাকে। তার চেতনা ঘোলাটে হতে থাকে। আর তখনই দূরে কোথাও বাজে এক পুরনো ঘোষণা, অ্যাটেনশন প্লিজ, প্ল্যাটফর্ম নাম্বার 4, ট্রেন অ্যারাইভিং। কিন্তু কোনো ট্রেন দেখা যায় না। প্ল্যাটফর্মটা কাঁপে না, শুধু প্রান্তিকের নিঃশ্বাস স্থিমিত হয়। আর কুয়াশার মধ্যে থেকে এক ছায়ামূর্তি ধীরে ধীরে হাঁটতে থাকে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে। জ্যাকেট নাম্বার 17 আবার এক নতুন শরীর খুঁজে পেয়েছে। স্টেশনের আলো নিভে আসছে, যেন সময় থেমে যাচ্ছে ধীরে ধীরে। কুয়াশার ভেতরে হঠাৎ হঠাৎ ঝলকে দেখা যাচ্ছে কিছু অচেনা মুখ, যাদের চোখে বিস্ময়, মুখে স্তব্ধতা। ঠিক যেন এক স্টেশন থেকে অন্য স্টেশনে যেতে গিয়ে মাঝপথে হারিয়ে যাওয়া মানুষদের মতো। প্রান্তিক জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তে তার মনে পড়ে যাচ্ছিল মায়ের কথা, ছোটবেলার ট্রেনে চড়া আনন্দ, আর সেই রেলগাড়ি ছড়া, যেটা সে ছেলেবেলায় বলতো। এখন যেন সমস্ত স্মৃতি ঠান্ডা হয়ে তার মাথায় খেলে যাচ্ছে, আর একটা গুমোট ঘুম তার চোখে ভর করছে। হঠাৎ সেই অচেনা কণ্ঠস্বরটা আবার শুনতে পেল সে, তুই এখন আমার মতো, বুঝলি? জীবিত হলেও আর তোর এই স্টেশনে ফেরা হবে না। জ্যাকেট নাম্বার 17কে পড়লে কেউ আর নিজের থাকে না। তুই শুধু একটা বাহক, একটা শরীর, যাতে আমি থাকতে পারি যতক্ষণ না নতুন কেউ আসে। প্রান্তিক যেন শরীর নাড়াতে পারছে না, গলার স্বর বের হচ্ছে না, কিন্তু মাথার ভেতর বিস্ফোরণের মতো শব্দ বাজছে। কে এই লোক? কে এই হরিশ মল্লিক? সে তো শুধু একটা জ্যাকেট কুড়িয়ে পেয়েছিল, কিন্তু এখন সে বুঝতে পারছে এটা জ্যাকেট নয়, একটা যন্ত্রণার কভার, একটা অভিশপ্ত আস্তরণ, যেটা একবার গায়ে উঠলে সময়ের বাইরে চালিত করে মানুষকে। হঠাৎ তার মনে পড়ল স্টেশনের সেই প্রাচীন রেকর্ড রুমের কথা, যেখানে পুরনো ফাইল, রিপোর্ট, কর্মচারীদের ডিউটি শিট রাখা থাকে। হয়তো সেখানেই আছে হরিশ মল্লিকের রেকর্ড। মনে হলো কিছু একটা জানতে পারলে হয়তো এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এক ঝাঁক জ্ঞান হারানো ছায়ার মধ্যে প্রান্তিক নিজেকে টেনে তুলল। বুক ধকপক করছে, গা কাঁপছে, কিন্তু তার চোখে আগুন। জ্যাকেট নাম্বার 17-এর মধ্যে সে একটা অদ্ভুত শক্তি অনুভব করছে, যেটা হয়তো ভয়ঙ্কর, কিন্তু সাহায্যও করতে পারে। সে ছুটে চলল স্টেশনের পুরনো দিকে সেই অংশে, যেখানে আগে অফিস ছিল, কিন্তু এখন কেবল স্যাঁতস্যাঁতে দেওয়াল আর মরিচা পড়া তালা।
আশ্চর্যভাবে তালা খুলে গেল একটু চাপ দিলেই, যেন কেউ অপেক্ষা করছিল দরজাটা খোলার জন্য। ভেতরে পা রেখেই একটা পচা কাগজের গন্ধে তার নাক মুচকে উঠল। আলো নেই, কিন্তু জ্যাকেট নাম্বার 17-এর পকেট থেকে একটা ছোট টর্চ বেরোলো, যেন ঠিক ওই কারণেই সেটা ছিল সেখানে। টর্চের আলোয় সে খুঁজে পেতে লাগলো নাম, হরিশ মল্লিক। পুরনো রেজিস্টার খাতার পাতায় পেন্সিলের হালকা দাগে লেখা ছিল, হরিশ মল্লিক, স্টেশন ইউটিলিটি স্টাফ, আইডি নাম্বার RKM/174, লাস্ট সিন 12 জানুয়ারি 2004, স্ট্যাটাস মিসিং। এইখানে শেষ। রিপোর্টের পাশে আরেকটা পাতায় কেউ হাতে লিখে গেছে, স্পটেড নিয়ার প্ল্যাটফর্ম 4, উইটনেস রিপোর্টেড he was seen walking into fog and never returned, nobody found. প্রান্তিক স্তব্ধ হয়ে গেল। তাহলে এই ঘটনা অফিসিয়ালি রেকর্ডেড? কেউ জানতো? তাহলে এই জ্যাকেট কেন এতদিন স্টেশনে ঘুরে বেড়াচ্ছে? আর তখনই তার চোখ পড়ল খাতার পাশে এক ছেঁড়া ফটোতে। একদম স্পষ্ট মুখ, জ্যাকেট নম্বর 17 পরা এক মধ্যবয়সী রেলকর্মী, আর তার পিছনে দাঁড়িয়ে আছে এক বালক, যার মুখটা আশ্চর্যভাবে প্রান্তিকের নিজের মতো। সে ঘামতে লাগলো। এই ফটো কে তুলেছিল? কখন? কিভাবে? তার মাথা ঘুরে উঠল। হয়তো এটা কাকতালীয় নয়, হয়তো সে কোনোভাবে এই ঘটনার সঙ্গে জড়িত ছিল, হয়তো জন্মের আগেই, অথবা এই স্টেশনের কোনো রহস্যের অংশ হয়ে। আর তখনই দরজার বাইরে থেকে একটা কণ্ঠস্বর এলো, হরিশ, সময় হয়ে গেছে, ফিরতে হবে। প্রান্তিক টর্চটা ফেলে ছুটে বেরোতে লাগলো সেই অন্ধকার ঘর থেকে। পেছনে ভেসে আসতে লাগলো ঘড়ির কাঁটার শব্দ, যেন এক অদৃশ্য ঘড়ির সময় গুনছে। জ্যাকেট নাম্বার 17 আবার তার ওজন বাড়াচ্ছে, যেন ভিতরে কেউ আস্তে আস্তে জায়গা নিচ্ছে। প্রান্তিকের দৌড় বন্ধ হলো সেই পুরনো ওয়েটিং রুমের দরজার সামনে এসে। বুকের ভেতর তখনও টিপ টিপ শব্দে ধুকপুক করছে হৃদস্পন্দন। বাইরের জগৎটা নিঃশব্দ, কিন্তু তার মাথায় ভেতরে যেন এক অদৃশ্য ট্রেন ছুটে চলেছে। জ্যাকেট নম্বর 17 তখনও তার গায়ে, কিন্তু মনে হচ্ছে সেটা এখন নিছক কোনো পোশাক নয়, বরং এক জীবন্ত অস্তিত্ব, যার নিঃশ্বাস তার ঘাড়ের ওপর গরম হয়ে লাগছে। দরজার পাশে ঠেস দিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দম নেবার চেষ্টা করলো প্রান্তিক, অথচ বুকের মধ্যে একটা চাপা কষ্ট, একটা দুঃস্বপ্নের আবেশ থেকে মুক্ত হতে পারছিল না সে। ঠিক তখনই পকেট থেকে কিছু যেন গড়িয়ে পড়ল, একটা পুরনো ভাঁজ খোলা ট্রেনের টিকিট, উপরে মলিন কালিতে লেখা RKM, স্টেশন টু আননোন। সে এক মুহূর্তের জন্য হতচকিত হয়ে তাকিয়ে রইল টিকিটটির দিকে। আননোন স্টেশন কি সত্যি আছে, নাকি এটা জ্যাকেট নম্বর 17-এর আরেকটি রহস্য? কোথাও যেন এই টিকিটটার ব্যবহার হবে, কিন্তু কোথায় বা কবে সে বুঝে উঠতে পারছিল না। ঠিক সেই মুহূর্তে ওয়েটিং রুমের ভেতর থেকে একটা শব্দ ভেসে এলো, চেয়ারের কড়কড় আওয়াজ, যেন কেউ বসে উঠল। প্রান্তিক দরজাটা ঠেলে খুলতেই ভেতরে চোখ আটকে গেল। ঘরের ভেতরে লাল আলো জ্বলছে মৃদুভাবে, আর একটি ফ্যান ধীরে ধীরে ঘুরছে, যেন বহু বছর পরে হঠাৎ চালু হয়েছে। সামনে একটা বেঞ্চে বসে আছে একজন মানুষ, যার শরীরে ঠিক সেই জ্যাকেট নম্বর 17। মুখটা অস্পষ্ট, কিন্তু চোখের দৃষ্টি একেবারে প্রান্তিকের দিকে, ঠিক যেন সে জানে তাকে দেখতে আসবে।
তুই এসে গেছিস ঠিক সময়ে, বলল সেই লোকটি গম্ভীর গলায়। আমি জানতাম তুই খুঁজতে আসবি। জ্যাকেট নম্বর 17 কাউকে ফেরত দেয় না, জানিস তো। ওটা শুধু জায়গা বদলায়, শরীর বদলায়। এখন তুই আমার মতোই এই স্টেশনের অদৃশ্য করবি, দৃষ্টির বাইরে থেকে ডিউটি করা মানুষ। প্রান্তিক এক ধাক্কায় বলল, তুমি কে? তুমি হরিশ মল্লিক? লোকটি হেসে বলল, হ্যাঁ ছিলাম, এখন আর কেউ না। আমি এখন একটা স্মৃতি, একটা অভিশাপ, একটা চিহ্ন মাত্র। এই স্টেশনের দেওয়ালে আমি লুকিয়ে আছি, কুয়াশার পেছনে দাঁড়িয়ে থাকি, ট্রেনের হুইসেলের শব্দে কথা বলি। জ্যাকেট নম্বর 17 আমাকে বাঁচিয়ে রেখেছে এই অবস্থায়, জীবন আর মৃত্যুর মাঝখানে। প্রান্তিক তখন ধীরে ধীরে পিছনে পা ফেলতে থাকে, কিন্তু লোকটা হঠাৎ উঠে দাঁড়িয়ে বলে, তুই পালাতে পারবি না। তুই যদি এই জ্যাকেটটা ছাড়তে চাস, তাহলে তোকে খুঁজে বের করতে হবে আমার শেষ যাত্রার ট্রেনটা, যেটা আজও রাত 12টার পর এই স্টেশন দিয়ে যায়, কিন্তু কেউ দেখতে পায় না। শেষ যাত্রার ট্রেন? প্রান্তিক ফিসফিস করে। হ্যাঁ, হরিশ বলল, RKM স্টেশন থেকে আননোন গন্তব্যে। এই স্টেশন থেকে চলে যাওয়া একমাত্র উপায়, কিন্তু তার টিকিট পেতে হলে তোর জানতে হবে কে প্রথম জ্যাকেট নম্বর 17 তৈরি করেছিল আর কেন। কারণ এই জ্যাকেট শুধু হরিশ মল্লিকের নয়, এটা স্টেশনের অভিশপ্ত উত্তরাধিকার, যেটা বহু বছর ধরে একের পর এক রেলকর্মী বহন করেছে। কেউ জানে না তাদের নাম, শুধু জানে তারা আর মানুষ নেই, তারা এখন স্টেশন। প্রান্তিক কিছু বুঝে ওঠার আগেই চোখের সামনে ফ্ল্যাশ করে মিলিয়ে গেল হরিশের অবয়ব। ঘরে আলো নিভে গেল আচমকা, চারিদিক কুয়াশায় ভরে গেল এক নিমেষে, আর প্রান্তিক শুধু শুনতে পেল এক অদ্ভুত ট্রেনের হুইসেল, যা তার কানে বাজছিল ঠিক যেন মনের গভীর থেকে। সে জানে এখন আর সে আগের মতো নেই, এখন সে জ্যাকেট নম্বর 17 বাহক। কিন্তু সে জানে সে হার মানবে না। তাকে জানতে হবে জ্যাকেটের ইতিহাস, খুঁজে বের করতে হবে সেই ট্রেনটা, আর ছাড়িয়ে যেতে হবে অভিশপ্ত স্টেশন RKM থেকে। প্রান্তিক ঠায় দাঁড়িয়েছিল অন্ধকার ঘরের ভেতর। ফ্যান বন্ধ হয়ে গেছে, আলো নিভে গেছে, এমনকি বাইরে রেল লাইন থেকে আর কোনো শব্দ আসছে না। চারিদিক নিস্তব্ধ, যেন সময় থেমে গেছে এই স্টেশনের পুরনো দেওয়ালের মাঝে। জ্যাকেট নাম্বার 17 তখনও তার গায়ে, ভারী মনে হচ্ছে আগের চেয়েও, যেন সেই জ্যাকেটের মধ্যে একাধিক মানুষের আত্মা বাস করছে। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া কানের পাশ দিয়ে সরে গেল, আর তার সঙ্গে সঙ্গে শোনা গেল কানে ফিসফিস শব্দ। তুই এখন একজন পথপ্রদর্শক, যে পথ কেউ চোখে দেখে না। প্রান্তিক আতঙ্কিত হয়ে ঘুরে দাঁড়ালো, কিন্তু সেখানে কেউ নেই। তবু মনে হচ্ছিল কেউ তার চারপাশে ঘোরাফেরা করছে, ছায়ার মতো লুকিয়ে আছে প্রতিটি কোণে। ধীরে ধীরে সে ওয়েটিং রুম থেকে বেরিয়ে এলো, আবার সেই প্ল্যাটফর্মে। ঘড়ির কাঁটা রাত 12টা 1 দেখাচ্ছে, কিন্তু প্ল্যাটফর্মে কোনো আলো নেই, কোনো যাত্রী নেই। ট্রেন তো দূরের কথা, পাখি পর্যন্ত ডাকে না। তবু সে টিকিটটা পকেটে রেখে সামনে এগিয়ে যেতে লাগলো। মাথার মধ্যে শুধু একটা কথাই ঘুরছে, শেষ যাত্রার ট্রেন, যেটা চোখে দেখা যায় না, তবু আসে, হয়তো সময়ের বাইরে কোথাও। হঠাৎ প্ল্যাটফর্মের শেষ মাথায় দাঁড়িয়ে থাকা একটা ট্রলির পাশে দেখতে পেল এক বৃদ্ধ রেলওয়েকে। লোকটা পরনে ধুতি আর মোটা চাদর, হাতে একটা হ্যারিকেন, চোখে ভারী চশমা আর মুখে কাটা দাগ।
প্রান্তিক একটু এগিয়ে যেতেই লোকটা কাঁপা গলায় বলল, তুই সেই জ্যাকেটটা পরে ফেলেছিস না? এখন থেকে তুই আর মানুষ থাকবি না রে বাবা, তুই এখন ওদের একজন। ওরা মানে? প্রান্তিক কাঁপা গলায় প্রশ্ন করল। ওরা মানে যারা ট্রেনের বাইরে থাকে, সময়ের বাইরে থাকে, যারা ট্রেন ছাড়ার আগে স্টেশনের ছায়ায় দাঁড়িয়ে থাকে, যাদের কাউন্টিং হয় না, ডিউটি শিটের নাম থাকে না। হরিশ ওদের একজন ছিল, এখন তুই পরের। তাহলে আমি কি কখনো মুক্তি পাবো না? লোকটা হেসে বলল, পাবি, তবে তার আগে তোকে খুঁজে বের করতে হবে সেই ট্রেনটার আসল ইতিহাস। জানিস, এই জ্যাকেট নম্বর 17 প্রথম তৈরি হয়েছিল 1947 সালে। দেশভাগের পর একটা ট্রেন এসেছিল এই স্টেশন হয়ে, নাম ছিল নীরব যাত্রী। সেই ট্রেনে কেউ চড়ে ফিরতে পারেনি। ট্রেনের শেষ কামরার রেলগার্ড ছিল রামচরণ ঘোষাল, যে এই জ্যাকেটটা পরেছিল। ট্রেন আর কোনোদিন ফিরে আসেনি, কিন্তু জ্যাকেটটা ফিরে আসে। প্রান্তিক বিস্ময়ে বলে, তাহলে এই জ্যাকেটটা সেই ট্রেনের অভিশাপ বহন করছে? বৃদ্ধ মাথা নাড়ল। এই জ্যাকেট শুধু কাপড় নয়, এটা একটা সংযোগ, জীবিত আর মৃতের মাঝে, সময় আর অতীতের মাঝে। এই জ্যাকেট যার গায়ে, সে দেখতে পায় এমন জিনিস যা সাধারণ চোখে ধরা পড়ে না। ঠিক তখনই কুয়াশার ভেতর থেকে আসতে লাগলো ট্রেনের হুইসেলের আওয়াজ, নিশ্চুপ, মৃদু, কিন্তু একেবারে বাস্তব। প্রান্তিক চোখ বড় বড় করে দেখতে লাগলো। দূরে একটা ট্রেনের অবয়ব কুয়াশার মধ্যে দিয়ে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। তার আলো নেই, কোনো যাত্রী নেই, শুধু একটা কামরা আর দরজায় লেখা নীরব যাত্রী 1947। বৃদ্ধ হেঁটে চলে গেল হ্যারিকেন হাতে। পেছন ফিরে বলল, এই ট্রেনেই যেতে হবে তোকে। খুঁজে বের কর সেই মানুষটাকে যে প্রথম জ্যাকেট নম্বর 17 তৈরি করেছিল। হয়তো সেখানেই তোর মুক্তি লুকিয়ে আছে। প্রান্তিক বুঝে গেল তার পথ শুরু হয়েছে। আর এই পথ শুধুই তার নয়, এই পথ সেই সব মানুষের যাত্রা যারা জ্যাকেটটা পরেছিল, যারা হারিয়ে গেছে, কিন্তু তাদের গল্প বাকি ছিল। সে এগিয়ে গেল ট্রেনের দিকে, আর মনে হচ্ছিল জ্যাকেটটা ধীরে ধীরে তার শরীরে আরো শক্ত করে আঁকড়ে ধরছে, যেন বলছে, এইবার তুই, এবার তোর পালা। প্রান্তিক ধীরে ধীরে এগিয়ে গেল সেই ট্রেনের দিকে যার অস্তিত্ব এই বর্তমান সময় নেই, কিন্তু তবু যার চাকা ঘোরে, দরজা খোলে আর নিয়ে যায় যাত্রীদের এমন এক গন্তব্যে যেখান থেকে ফিরে আসা নেই। ট্রেনটা তার সামনে দাঁড়িয়েছিল, ধোঁয়ায় ঢাকা, অথচ তার প্রতিটি লোহার পাটাতনে প্রাচীনতার ছাপ স্পষ্ট। কোনো ঘোষণা নেই, প্ল্যাটফর্মে কেউ নেই, তবু সেই কামরার দরজা নিজেই খুলে গেল, যেন কাউকে স্বাগত জানাচ্ছে। প্রান্তিক বুকের মধ্যে ভয় আর কৌতূহল একসঙ্গে নিয়ে পা বাড়ালো সেই কালো ঘরের ভেতরে। ভেতরে পা রাখতেই প্রথম যেটা অনুভব করলো তা হলো সময় যেন থেমে গেছে। ঘড়ির কাঁটা, শরীরের গতি, এমনকি চিন্তা ভাবনাও যেন ঝিমিয়ে গেল এক মুহূর্তে। কামরার ভেতর ছিল কাঠের পুরনো আসন, মাথার উপর ঝোলানো ঝুলধরা পাখা, আর জানালার ধারে বসলেই দেখা যাচ্ছিল কুয়াশায় মোড়ানো এক অজানা ল্যান্ডস্কেপ। আর সব কিছুর মাঝে বসেছিল একটা অদ্ভুত মুখ, চুপচাপ, চোখ বড় বড় করে তাকিয়ে থাকা মানুষজন, যাদের শরীরে অনেকটাই ঝাপসা, যেন রোদে ফিকে হয়ে যাওয়া ছবি। কেউ কাঁদছে না, কেউ কথা বলছে না, কেউ উঠছেও না, তারা শুধু আছে, স্থির, চুপচাপ। প্রান্তিক এগিয়ে গেল সেই চেয়ারের দিকে যেখানে এক মধ্যবয়স্ক লোক বসেছিল। তার পরনে ছিল সেই একই ধরনের লাল জ্যাকেট,
লোকটা মুখ তুলে প্রান্তিকের দিকে তাকালো, তারপর বলল, স্বাগতম, তুইও এখন আমাদের মতো একজন হয়ে গেলি। আপনারা কারা? আমরা তারা যারা এই ট্রেনে উঠেছিলাম এক এক সময় এক একভাবে, কেউ দুঃখে, কেউ কৌতূহলে, কেউ ভুল করে, কিন্তু একবার ওঠার পর আমরা আর নামতে পারিনি। আমাদের জীবন বাস্তবের বাইরে আটকে গেছে এই চলমান ছায়ার মাঝে। কিন্তু আমি তো এখানে এসেছি কারো খোঁজে, সেই জ্যাকেটের প্রাক্তন মালিকের খোঁজে। লোকটা চোখ বন্ধ করলো কয়েক সেকেন্ডের জন্য, তারপর বলল, হরিশ মল্লিক ছিল এই জ্যাকেটের শেষ জীবিত মালিক, রেলওয়ে একজন ডেডিকেটেড কর্মী, কিন্তু এক রাতে সে হারিয়ে যায় এই প্ল্যাটফর্মে। তারপর থেকেই জ্যাকেটটা ঘুরে বেড়ায়, খুঁজে ফেরে নতুন শরীর, নতুন গন্তব্য। আমরা কেউ জানি না কে রেখে যায় ওটা কোথায়, শুধু জানি যার গায়ে পড়ে সে আর আগের মতো থাকে না। প্রান্তিক জানালার ধারে বসে বাইরের দৃশ্যর দিকে তাকালো। কি অদ্ভুত সব ছবি ছুটে যাচ্ছে, পুরনো রেল স্টেশন, ঝড়ে ভেঙে যাওয়া টাওয়ার, শিশুরা ছুটছে মাঠে, আবার হঠাৎ একটা ফাঁকা ঘর যেখানে শুধুই একটা কাঁধে ঝোলানো জ্যাকেট ঝুলছে। মনে হচ্ছিল ট্রেনটা কোনো স্পেসে না, কোনো টাইমে না, এটা চলছে স্মৃতি আর ভয়ের ভেতর দিয়ে। হঠাৎ একটা আওয়াজ হলো, ট্রেনের শেষ পাতা থেকে যেন কেউ কাঁপছে, তীব্র কান্না, গলা ফাটানো চিৎকার, আর সেই চিৎকারের মধ্যে দিয়ে এক নাম ভেসে এলো, রামচরণ। রামচরণ ঘোষাল, ফিরিয়ে দে, জ্যাকেটটা ফিরিয়ে দে। প্রান্তিক উঠে দাঁড়ালো, হেঁটে গেল সেই কামরার দিকে যেখান থেকে আওয়াজ আসছে। হঠাৎ দেখে এক মৃতদেহ পড়ে আছে মেঝেতে। তার গায়ে নেই কোনো রক্ত, নেই আঘাতের চিহ্ন, শুধু ঠোঁটে আছে ভয়ানক এক হাসি, আর তার হাতে শক্ত করে ধরা একটি পুরনো সময়ের রেলওয়ে লগ বুক। খুলতেই ভেতরে লেখা, জ্যাকেট নাম্বার 17, ইস্যুড টু গার্ড আর ঘোষাল, লাস্ট সিন 16 জানুয়ারি 1948, স্ট্যাটাস মিসিং। হাতে সে বইটা নিয়ে প্রান্তিক হঠাৎ অনুভব করলো জ্যাকেটটা তার গা থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে, যেন বইটা পাওয়া মানেই একটা চক্র সম্পূর্ণ হলো। কিন্তু ঠিক তখনই পুরো কামরাটা ঝাঁকুনি খেল, একটা প্রবল আলোয় ভরে উঠল ট্রেনের ভিতর, আর শোনা গেল, এবার নেমে যাও, যতক্ষণ না আরেকজন আসে ততক্ষণ এই জ্যাকেট মুক্ত। প্রান্তিকের চারপাশ অন্ধকার হয়ে এলো। সে চোখ বন্ধ করলো, আর চোখ খুলতেই দেখতে পেল নিজেকে সেই একই ওয়েটিং রুমে। রেল স্টেশনের এক কোণে বসে আছে, তার পাশে কেউ নেই, তবে ফ্লোরে পড়ে আছে সেই পুরনো জ্যাকেটটা, নিঃশব্দ, ধুলো জমা, যেন কিছুই ঘটেনি। প্রান্তিক বেশ কিছুক্ষণ বোঝার চেষ্টা করলো, সে কি স্বপ্ন দেখেছে, নাকি সত্যি একটা ট্রেনে উঠে গিয়েছিল যেখানে সময় আটকে থাকে, আর জ্যাকেটটা এক জীবন্ত স্মৃতি হয়ে প্রতিটা মানুষকে নিজের ভেতরে টেনে নেয়। ঘড়িতে রাত তখন 3টা। স্টেশন পুরোপুরি নিস্তব্ধ, কুয়াশা নেমে এসেছে চারপাশে। দূরে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টগুলো ভিজে যাচ্ছে শিশিরে। ওয়েটিং রুমটা শুনশান, আর সেই লাল জ্যাকেটটা নিঃশব্দে পড়ে আছে এক কোণে। একটা অদ্ভুত চাপা শক্তি যেন এখনো ওটার মধ্যে বাস করে। প্রান্তিক কিছুক্ষণ তাকিয়ে রইল জ্যাকেটটার দিকে। হঠাৎই মনে হলো এই জ্যাকেটটা এখন তার নয়, কিন্তু এই মুহূর্তে একা পড়ে থাকাটাও বিপজ্জনক। যদি আর কেউ এসে এটা পড়ে নেয়, যদি আর কেউ সেই অনন্ত ট্রেনের যাত্রী হয়ে যায়। প্রান্তিক ধীরে ধীরে জ্যাকেটটা কুড়িয়ে নিল, সাবধানে একটা ব্যাগের মধ্যে ভরে ফেলল। তারপর বেরিয়ে এলো ওয়েটিং রুম থেকে।
ট্রেন ধরার সময় হয়নি, তবুও একটা অন্যরকম তাড়া অনুভব করছিল সে, যেন যত তাড়াতাড়ি এখান থেকে দূরে যাওয়া যায় ততই মঙ্গল। স্টেশনের বাইরে বেরিয়ে এসে দেখলো প্ল্যাটফর্মটা আগের মতোই, নিশুতি রাত, মাঝে মাঝে দূর থেকে কুকুরের ডাক শোনা যাচ্ছে। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো তার পকেটে এখনো সেই পুরনো রেলওয়ে লগবুকটা রয়েছে, সেই বই যেখানে লেখা ছিল গার্ড আর ঘোষালের হারিয়ে যাওয়ার দিন। সেই রাতটা ছিল প্রান্তিকের জীবনের সবচেয়ে নীরব কিন্তু গভীরতর অভিজ্ঞতার। সে বাড়ি ফিরে এসেই সেই লগবুকটার প্রতিটা পৃষ্ঠা পড়তে শুরু করলো। জানা গেল রামচরণ ঘোষাল রেলের একজন অভিজ্ঞ গার্ড ছিলেন, যার রুটিন ছিল রাত্রি 9:40 লোকাল ট্রেন পাহারা দেওয়া। কিন্তু 1948 সালের 16 জানুয়ারি রাতে ট্রেন চলার আগে তাকে শেষ দেখা যায় ওয়েটিং রুমে, ঠিক যেটা প্রান্তিকও ব্যবহার করছিল। এরপর ট্রেন ছাড়ে, কিন্তু গার্ড আর অনবোর্ড থাকেন না। ট্রেন থেমে যায় কয়েক স্টেশনের পর, কারণ টিকিট পরীক্ষক বলে গার্ড নেই। আর রেলওয়ে বিভাগ সেই ঘটনার তদন্ত চালিয়েও কোনো কুলকিনারা করতে পারেনি। লগবুকের পেছনের পাতায় ছিল আরও কিছু অদ্ভুত নোট। রেলকর্মীরা কেউ কেউ নাকি এরপর প্রতি বছর একই দিনে জ্যাকেটটা দেখতে পেতেন প্ল্যাটফর্মের কোনো না কোনো কোণে। কেউ বলেছে জ্যাকেটটা তারা হ্যান্ডেল করার সঙ্গে সঙ্গেই দুঃস্বপ্ন শুরু হয়ে যেত। কেউ আবার বলেছে তাদের জীবনটা বদলে গিয়েছিল এক ভয়ঙ্কর ছায়ার মতো। আর কেউ কেউ সেই জ্যাকেট পরে নিখোঁজ হয়ে গেছে, ঠিক যেভাবে গার্ড ঘোষাল হারিয়ে গিয়েছিলেন। প্রান্তিক এবার ভাবল, এই তথ্যগুলো কি কারো জানার দরকার আছে? সে কি এগুলো নিয়ে কিছু করবে, নাকি বাকিদের মতো চুপ করে থাকবে? কিন্তু কিছু একটা তাকে থামতে দিল না। একটা কণ্ঠস্বর যেন মাথার ভিতরে বলছিল, তুই শেষ হতে পারিস না, তুই শুধু এক নতুন অধ্যায়ের শুরু। সেই রাতে ঘুমোতে পারল না প্রান্তিক। সে বারবার ভাবতে লাগলো, জ্যাকেটটা এখন কি করবে? পুড়িয়ে ফেলবে, নদীতে ছুঁড়ে দেবে, নাকি আবার কোথাও রেখে দেবে যাতে নতুন কেউ এটা খুঁজে পায়? তবে যাই করুক না কেন, একটা সিদ্ধান্ত সে নিয়ে ফেলল। এই রহস্যটা এখানেই শেষ হতে দেওয়া যায় না। রেলওয়ে আর্কাইভ, পুরনো স্টাফ রেকর্ড, যেসব কর্মীরা সেই সময় চাকরি করতেন, তাদের পরিবার, সব খুঁজে বের করতে হবে। কারণ এই গল্পটা শুধু একটা জ্যাকেটের নয়, এটা একটা প্ল্যাটফর্মের অভিশাপে, একটা ট্রেনের ছায়াময় অস্তিত্বে। আর তাদের গল্পে যারা হারিয়ে গেছে নীরবভাবে, নিখোঁজ হয়ে। প্রান্তিক জানে সে যাত্রা এখনো শেষ হয়নি, বরং এই রাতটা, এই জ্যাকেটটা, এই চিহ্নগুলোই তাকে ঠেলে দেবে আরও গভীর রহস্যের দিকে। পরদিন সকাল হতেই প্রান্তিক পৌঁছে গেল শহরের পুরনো রেলওয়ে আর্কাইভ অফিসে। যদিও জায়গাটা এখন ব্যবহার হয় না, পুরনো নথিগুলো ধুলোমাখা তাকের পিছনে পড়ে আছে বছরের পর বছর ধরে। তবে সৌভাগ্যবশত গেটে থাকা বৃদ্ধ কেয়ারটেকার লোকটি প্রান্তিকের প্রশ্ন শুনে একটু উৎসাহী হয়ে উঠল। প্রান্তিক তাকে গার্ড রামচরণ ঘোষালের কথা বলতে সে ধীরে ধীরে বলল, ঘোষালবাবু তো তখনকার কিংবদন্তি। কি শান্ত লোক ছিলেন, কি দায়িত্ববান। ওর হারিয়ে যাওয়া নিয়ে অনেক কেচ্ছা কাহিনী চালু আছে, কিন্তু কেউ জানে না আসলে কি হয়েছিল। প্রান্তিক ভিতরে ঢুকে নথিগুলো ঘাঁটতে শুরু করলো। পুরনো এক রেজিস্টার খুঁজে পেল, যেখানে উল্লেখ আছে নাইট ট্রেন নাম্বার 487, মিসিং গার্ড, 16 জানুয়ারি 1948। তাতে রামচরণ ঘোষালের ছবি জুড়ে দেওয়া হয়েছিল। চোখে মোটা চশমা, কাঁধে একটা লাল জ্যাকেট ঝুলছে, ঠিক সেই জ্যাকেট। বুকের ভেতরে কাঁপন দিয়ে উঠল প্রান্তিকের। সে এখন নিশ্চিত
তার সাথে যা ঘটেছে সেটা নিছক কাকতালীয় নয়। লগবুকটা পড়ে বোঝা গেল ঘোষালবাবু সেদিন অদ্ভুতভাবে বদলে গিয়েছিলেন। তার এক সহকর্মী লিখেছিলেন, ঘোষাল সেদিন কথা বলছিল ধীরে, যেন চেনা মানুষটাকে দেখছি না। তার চোখ দুটো শুকনো আর ফাঁকা মনে হচ্ছিল, ঠিক যেন সে কিছু একটা দেখেছে যা অন্য কেউ দেখেনি। আরেক জায়গা লেখা আছে, তিনি নাকি সেদিন বলেছিলেন, আজ রাতটা অন্যরকম, মনে হচ্ছে ট্রেন আর থামবে না। সেই লাইনটা যেন প্রান্তিকের মগজে গেঁথে যায়। সে তো ঠিক একই কথা শুনেছে সেই ট্রেনের ভিতর এক ছায়ামূর্তির মুখে। এরপর সে খুঁজে পেল এক চিঠি, লাল কালি দিয়ে লেখা, অনেকটা রেলওয়ে লেটার হেডে। চিঠির নিচে স্বাক্ষর নেই, কিন্তু তাতে লেখা, যদি তুমি এটা খুঁজে পাও বুঝে নিও আমার গল্প এখানেই শেষ নয়। প্ল্যাটফর্মটা আমাকে আটকে রেখেছে, কিন্তু সময় একদিন খুলবে দরজা। কেউ একজন আসবে, আমার জ্যাকেটটাকে নিয়ে যাবে, আর সবটা আবার শুরু হবে। প্রান্তিক অনুভব করল সেই কেউ একজন বোধহয় সেই। হঠাৎই তার পিঠ বেয়ে শীতল একটা স্রোত নেমে গেল। তারপর চিঠির নিচে ছোট করে একটি বাক্য, জ্যাকেট নাম্বার 17 ইজ এ মার্কার, এ কি, নট ক্লথ, ইট ওপেন্স হোয়াট ইজ ক্লোজড। এই বাক্যটাই তার ভেতরে সমস্ত কিছু উল্টে পাল্টে দিল। জ্যাকেটটা কোনো পোশাক নয়, এটা একটা চিহ্ন, একটা চাবি। কিন্তু কি খোলে সেটা? সময়, এক ভিন্ন মাত্রার প্ল্যাটফর্ম। প্রান্তিক বেরিয়ে এলো আর্কাইভ থেকে। মাথা তার ভার হয়ে আসছে, কিন্তু মন স্থির। তাকে এই রহস্যের শেষ পর্যন্ত যেতে হবে। এবার তার গন্তব্য সেই পুরনো ওয়েটিং রুম, যেখানে সে প্রথম জ্যাকেটটা পেয়েছিল। রাত নামার আগেই সে আবার পৌঁছলো সেই স্টেশনে। প্ল্যাটফর্ম এখন আরো শুনশান, চারপাশে স্নিগ্ধ অন্ধকার। ওয়েটিং রুমে ঢুকেই সে দেখল ঘরের এক পাশে রাখা একটা পুরনো ট্রাঙ্ক। আগেও এইটা ছিল, কিন্তু এত স্পষ্টভাবে চোখে পড়েনি। এবার গিয়ে হাত দিতেই ট্রাঙ্কটা কেঁপে উঠল, যেন ভেতর থেকে কেউ ধাক্কা দিচ্ছে। প্রান্তিক সাবধানে লকটা ঘোরালো। খটাস করে খুলে গেল মুখ, আর ভেতর থেকে বেরিয়ে এলো একটা পুরনো টাইম টেবিল, রেলওয়ে ঘড়ি, আর একটা সাদা রুমাল যাতে লেখা আছে RG। এই জিনিসগুলো যেন ঘোষালবাবুর অস্তিত্বের শেষ চিহ্ন। কিন্তু ঘড়িটার কাঁটা তখন 9:40 দিকে থেমে আছে। আর সেটা দেখেই হঠাৎ চারপাশে সব কিছু কাঁপতে শুরু করলো। বাতাসে এক অদ্ভুত হিসিস শব্দ তুলতে লাগলো, আর প্ল্যাটফর্মের দিক থেকে শোনা গেল একটা ট্রেনের হুইসেল, যেটা সময়ের বাইরে থেকে আসছে। হুইসেলের শব্দটা এক মুহূর্তে থেমে গিয়ে নেমে এলো নিস্তব্ধতা, ভয়ানক, বধির করে দেওয়া নিস্তব্ধতা। সেই পুরনো ট্রাঙ্কের সামনে দাঁড়িয়ে থাকা প্রান্তিক বুঝল সময় ঠিক তখনই অন্য রেল লাইনে উঠে গেছে, যেটা মাটির নিচে চলে যায় চোখের অগোচরে এক অদৃশ্য প্ল্যাটফর্মে। তার চোখের সামনে রেলওয়ে ঘড়িটার কাঁটা ধীরে ধীরে চলতে শুরু করলো, একটু একটু করে, যেন অনেক বছর পর ঘুম থেকে জেগে উঠছে। ঘড়ির ডায়ালটা তখন ঘোলাটে হয়ে উঠছিল। তার মধ্যে দিয়ে দেখা যাচ্ছিল এক ঝাপসা চেহারা, চোখে মোটা ফ্রেমের চশমা, কাঁধে সেই লাল জ্যাকেট, রামচরণ ঘোষাল। প্রান্তিক তার চোখের পলক ফেলতে ভুলে গেল। সেই মুখটা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, ঠিক যেন কাঁচের ভেতর থেকে তাকিয়েছে আরেকটা বাস্তবতা। কিন্তু এইবার ঘোষালবাবুর মুখে ছিল এক শান্ত হাসি। তিনি যেন অপেক্ষা করছিলেন কাউকে, প্রান্তিককে। আর ঠিক তখনই বাতাসে একটা কাঁপানো শব্দ শোনা গেল।
আর ওয়েটিং রুমের দরজাটা হঠাৎ বন্ধ হয়ে গেল বিকট শব্দে। ঘরের আলো নিভে গেল, কেবল ঘড়িটার কাঁটার টিকটিক শব্দ আর সামনে রাখা ট্রাঙ্কের ভেতর থেকে আসা এক ছন্দময় শ্বাস প্রশ্বাসের মতো আওয়াজ শোনা যাচ্ছিল। প্রান্তিকের শরীর বরফ হয়ে আসছিল, অথচ পা যেন মাটি থেকে ওঠে না। একটা চুম্বকের মতো জ্যাকেটটা টানছিল তাকে। সে ধীরে ধীরে ট্রাঙ্কে রাখা সেই জ্যাকেটটা বের করলো। এবার আর না পড়া কোটের মতো না, সেটা ছিল যেন জীবন্ত, যেন তার নিজেরই এক অংশ। সে জ্যাকেটটা গায়ে চাপালো, আর সঙ্গে সঙ্গেই ঘরের দেওয়ালগুলো যেন একে একে গলতে শুরু করলো। চারপাশের আসবাবপত্র, চেয়ার, টেবিল সব কিছুই মিলিয়ে যেতে লাগলো এক অদ্ভুত কুয়াশায়। আর সেই কুয়াশার ভেতর দিয়ে ভেসে আসতে লাগলো ট্রেনের শব্দ। চাকা ঘুরছে ধাতব লাইনে, একটানা ছন্দে। হঠাৎ সে নিজেকে দেখল এক নতুন ঘরে, রেলগাড়ির কামরার মতো। চেয়ারে বসা কিছু যাত্রী, মুখে নির্জনতা, চোখে শূন্যতা। তাদের মধ্যে কেউ কেউ তাকিয়ে আছে প্রান্তিকের দিকে, কেউ মাথা নিচু করে বসে, কেউ যেন মুখে ফিসফিস করে কিছু বলছে। কেউ বলল, তিনি এসেছেন। ফিসফিস শব্দে ঘোষাল আবার ফিরেছেন। প্রান্তিক জানত সে নেই। তার মধ্যে ঢুকে পড়েছে আরেক সময়, আরেক বাস্তবতার কাহিনী। সে নিজেকে আয়না দেখল। তার চোখে এখন সেই পুরনো যন্ত্রণার ছাপ। শরীরে জ্যাকেটটা আরামদায়ক নয়, বরং ভারী। ঠিক তখনই কামরার এক প্রান্ত থেকে একজন উঠে এসে তার সামনে দাঁড়ালো। গায়ের পোশাক রেওলেবে পুরনো গার্ড ইউনিফর্ম, মাথায় টুপি, আর মুখটা ঘোষাল, কিন্তু চোখে হাসি, গলায় শান্ত স্বর। তুমি এসেছো, এখন ট্রেন থামবে। ঘরের কুয়াশা ধীরে ধীরে ছড়িয়ে পড়ল, আর কামরার জানালার বাইরে দেখা যেতে লাগলো এক অচেনা স্টেশন, যেখানে নাম লেখা নেই, কেবল একটি নাম্বার, প্ল্যাটফর্ম 17। ঘড়ির কাঁটা তখন থেমে গেছে। আর সেই মুহূর্তে প্রান্তিক বুঝল, জ্যাকেটটা শুধু একজনের নয়, এটা একটা উত্তরাধিকার, সময়কে ছুঁয়ে ফেলার একটা সুযোগ। জ্যাকেটের নম্বরটা ছিল ঠিক যেমন ট্রেনের গাইডলাইন নাম্বার হয়, 17। ঘোষালবাবু সেই দায়িত্ব তার কাঁধে দিয়ে চলে যাচ্ছেন, সময়ের বাইরে ছড়িয়ে থাকা স্টেশনগুলোর মধ্যে এক প্রহরীর মতো ঘোরাফেরা করার জন্য। জ্যাকেট এখন তার গায়ে, এবং ট্রেন আবার থামছে। প্রান্তিকের মনে হচ্ছিল যেন সে ধীরে ধীরে এক পুরনো ব্যাকরণের মধ্যে ঢুকে পড়েছে, যেখানে সময়ের কোনো স্থিরতা নেই। বাস্তবতা একটি পাতার পেছনে লুকোনো অন্য গল্পের মতো। সেই ট্রেনের কামরায় বসে থাকা যাত্রীদের মুখগুলো যেন তার চেনা, অথচ কুয়াশায় ঢাকা। তারা কেউ কথা বলছে না, কেবল তাকিয়ে আছে, যেন তার কাছ থেকে কিছু প্রত্যাশা করে। আর সেই মুহূর্তে কামরার দরজার সামনে এসে দাঁড়ালো এক কিশোর ছেলে, যার চোখে ছিল শূন্যতা, গায়ে ছেঁড়া সোয়েটার, হাতে একটা ট্রেনের টিকিট, কিন্তু কোথাও যাবার ইচ্ছে নেই। প্রান্তিক বুঝে গেল, এই কামরা, এই যাত্রীরা, এই ট্রেন, সবাই আটকে আছে। তারা কেউই তাদের গন্তব্যে পৌঁছতে পারেনি, কারণ তাদের কেউ ছিল না যে সঠিক সময়ে গার্ডের বাঁশি বাজাবে, সময়ের ঘন্টা বাজাবে, সিগন্যাল দেবে। আর সেই দায়িত্ব ছিল ঘোষালবাবুর ওপর। কিন্তু এক রাতে সেই অজানা দুর্ঘটনার পরে তার আত্মা আটকে গিয়েছিল ওয়েটিং রুমের সেই ট্রাঙ্কে, আর সেই লাল জ্যাকেটে, যেটা ছিল তার শেষ কর্তব্যের স্মারক। প্রান্তিক জানত, এই যাত্রা শেষ করতে হলে তাকে যেতে হবে সেই পুরনো স্টেশনের আন্ডারপাস দিয়ে, যেটা সাধারণ যাত্রীদের জন্য বন্ধ। তাকে নামতে হবে সময়ের নিচে, যেখানে মৃত যাত্রীদের
অপেক্ষা এখনো শেষ হয়নি। সে উঠে দাঁড়ালো। চারপাশে যাত্রীরা যেন মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালো। ট্রেন থামলো এক রহস্যময় প্ল্যাটফর্মে, যেখানে ঝড় নেই, আলো নেই, কেবল একটা পুরনো ঘন্টার শব্দ আর বাতাসে ঘুরে বেড়ানো রেলওয়ে ঘোষণার প্রতিধ্বনি। প্রান্তিক নামলো এবং ধীরে ধীরে এগিয়ে গেল সেই ঘড়ির কক্ষের দিকে, যেখানে একটা অদ্ভুত যন্ত্র ঘড়ি, যার কাঁটা নেই, কেবল শব্দ আছে। ঘরে প্রবেশ করে সে খুঁজে পেল সেই রেল রেজিস্টার বইটি, যেখানে প্রতিটি ট্রেনের গন্তব্য, প্রতিটি মৃত যাত্রীর নাম এবং শেষ দেখা সময় লেখা ছিল। শেষ পাতায় একটা ফাঁকা নামের পাশে লেখা ছিল G17, ঘোষালবাবুর কোড। প্রান্তিক সেই নামের নিচে নিজের নাম লিখল। ঘরের মধ্যে আলো জ্বলে উঠল, আর ঠিক তখনই পেছন থেকে কারো এক হাত তার কাঁধে পড়ল। ধন্যবাদ বাপু, ঘোষালবাবুর গলা, কিন্তু এবার তার কণ্ঠে ক্লান্তি নেই, ছিল এক গভীর শান্তি। এবার আমি ছুটি নেব। প্রান্তিক জানতো এই দায়িত্ব এখন তার। সময় আর যাত্রীদের ভার এক নতুন গার্ডের কাঁধে এসেছে। জ্যাকেটটা গায়ে লেগে আছে ঠিকই, কিন্তু তার ভার একটুও মনে হচ্ছে না, বরং এটা যেন তার নিজের চামড়ার মতো। ওয়েটিং রুমে তখন সকালে ঢুকে পড়েছে আলো। স্টেশন মাস্টার এসে দেখে ট্রাঙ্কটা খোলা, ভেতরে কিছু নেই, কেবল রেলওয়ে পুরনো রেজিস্টার বইটা পড়ে আছে, আর একটা লেখা নোট, ডিউটি রিলিভড ঘোষাল, আর পাশে লেখা নতুন কোড P17। স্টেশনের ঘড়ি আবার সচল হয়েছে, সময় আবার চলছে, আর প্ল্যাটফর্ম 17 থেকে আবার এক ট্রেন ছাড়ে, যার কামরায় বসে এক নতুন গার্ড, লাল জ্যাকেট পরে, চোখে নির্ভরতা, আর সেই জ্যাকেটটা জ্যাকেট নম্বর 17, আবার তার প্রহরায়। আপনারা শুনছিলেন হোক গল্প, এবং এই ছিল জ্যাকেট নাম্বার 17। কিছু জিনিস সময়ের বাইরে থেকে যায়, আর কিছু গল্প কেবল অনুভব করা যায়। এই গল্পটা যদি আপনাদের মন ছুঁয়ে যায়, তবে লাইক দিতে ভুলবেন না। কমেন্টে জানান আপনাদের কি মনে হলো প্রান্তিক আর সেই লাল জ্যাকেটের যাত্রা নিয়ে। আর হ্যাঁ, এমন আরও অদ্ভুত, রহস্যময় আর হাড়হিম করা গল্প পেতে আমাদের চ্যানেল হোক গল্প সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন গল্প আসছে খুব শিগগিরই। ততদিন অবধি দরজা বন্ধ রাখুন, আলো নিভিয়ে রাখুন, আর শব্দের মধ্যে হারিয়ে যান। শোনো গল্প, হারিয়ে যাও শব্দে।